ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা যে মুভিটা নিয়ে আলোচনা করব সেটা একটা মালয়ালাম মুভি যার নাম অ্যাগান্ডাম র্যান্ডাম মোশনম, যার শর্ট ফর্ম ARM। এটা এই মুহূর্তে ব্লকবাস্টার চলছে। গল্পের শুরুতে আমরা একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পাই যে তার পুতিনকে একটা গল্প শোনাচ্ছিল। তারই গ্রাম হারিপুরামের আকাশ থেকে সোনালী কালারের পাথর পড়ার গল্প, যেটা যখন পড়েছিল সেই জায়গার সমস্ত কিছু পুড়িয়ে ছাই করে দিয়েছিল। এরপর জায়গা জায়গা থেকে অনেক ঋষিমুনি এসে সেই পাথর দেখে বলেছিল যে এই পাথর এই দেশের কল্যাণ করবে, যেটাকে দেখে তাদের মনে হয়েছিল এর মধ্যে কিছু অলৌকিক শক্তি তো অবশ্যই রয়েছে। এরপর হারিপুরমের রাজা সেখানে আসে আর সেই পাথর নিয়ে গিয়ে কিছু লোহারকে দেয় এবং তাদেরকে এক মূর্তি তৈরি করতে বলে, এবং মূর্তি তৈরি করার সময় তাতে কিছু মূল্যবান ধাতুও মিক্স করে এবং একটা সুন্দর মূর্তি তৈরি করে। এরপর রাজা হারিপুরাম থেকে সেই মূর্তি তার রাজ্যে নিয়ে চলে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে রাজ্যের রাজা সমস্ত লোক খুব হাসি খুশিতে থাকে, তাদের জীবন খুবই সুন্দর কাটছিল সেই মূর্তি স্থাপন করার পর। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎই একদিন রাজার রাজত্বে সমুদ্র লুটেরারা হামলা করে এবং তারা সমুদ্রের ধারে অনেকখানি অংশ দখল করে নেয় এবং রাজার শালা সুলহা করতে গেলে তাকেও বন্দি বানিয়ে নেয়। এই ঘটনায় রাজা এবং রাজার সমস্ত প্রজা সবাই খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই রাজার সলাহকার রাজাকে বলে যে হরিপুরামে একজন বীর পুরুষ রয়েছে, যে হরিপুরামের পরমপিতা আপনাকে এই যুদ্ধে জয় করাতে পারে। এরপর হরিপুরামের পরমপিতা আসে এবং সমুদ্রী লুটেরাকে হারিয়ে দেয় এবং রাজার রাজত্ব থেকে বাঁচিয়ে নেয়। রাজা হরিপুরামের পরমপিতাকে তার দরবারে ডাকে এবং তাকে কিছু ভেট দিতে চায়, কিন্তু সেই পরমপিতা কোনো রকমের ভেট নিতে চায় না। সে জানায় হরিপুরামের একটা আমানত আপনার এখানে আছে, যদি আপনি সেই আমানত ফেরত দেন তবে সেটাই অনেক হবে। রাজা ভেবে দেখে যে সমুদ্রের লুটেরা তো সব কিছুই লুটে নিয়ে চলে যেত, শুধুমাত্র একটা জিনিস সে চাইছে, সেটা তাকে দিয়ে দেওয়া যেতেই পারে। এরপর হরিপুরামের সেই মূর্তি, যেটা আকাশ থেকে পড়েছিল সেই চমকিলা পাথর দিয়ে তৈরি করা, সেই মূর্তি তাকে ফেরত দিয়ে দেয় এবং পরমপিতা সেই মূর্তি নিয়ে এসে হরিপুরামে আবার প্রতিষ্ঠান করে এবং পুজো করে, আর তারা আবার খুশহালভাবে সুন্দর জীবনযাপন কাটাতে থাকে। এরপর হরিপুরামে এক ভয়ানক রোগ আসে। সেই রোগে হরিপুরামের সমস্ত মানুষ আস্তে আস্তে মরতে থাকে। যাকেই এই রোগ ধরে নেয় সেই মারা যায়। এটা এক ছোঁয়াচে রোগ। হরিপুরামের পরমপিতার প্রিয়তমাকে এই রোগ হয়ে যায় এবং সে তাকে নিয়ে জঙ্গলে চলে যায়। সে তাকে ছেড়ে দেয় না। তখন পরমপিতা তার প্রিয়তমাকে নিয়ে জঙ্গলে চলে যায় এবং ওপরওয়ালার কাছে সে দোয়া করে এবং তার প্রিয়তমা বেঁচে যায়, আর সেই রোগ পরমপিতাকে হয়ে যায়। গ্রামের লোক বলা বলি করতে শুরু করে যে পরমপিতার প্রিয়তমার যে রোগ হয়েছিল সে রোগ পরমপিতা নিজের গায়ে নিয়ে নিয়েছে, তাই সে অসুস্থ হয়ে পড়েছে। এরপরেই হরিপুরামের রাজা গুপ্তচরের হাত দিয়ে পরমপিতাকে একটা চিঠি পাঠায়। সেই চিঠিটা পড়ার পরে সেই চিঠিটাকে পুড়িয়ে দিতে বলে। সেই চিঠিটা পড়ার পরে পরমপিতার চোখে ঝরঝর করে জল নেমে আসে এবং পরমপিতা আরও ভেঙে যায়। এর কিছুদিন পরে পরমপিতা মারা যায়। পরমপিতা মারা যাওয়ার পরে পরমপিতার প্রিয়তমা সেই গ্রাম ছেড়ে চলে যায়। প্রেজেন্ট টাইমে সেই বুড়ো দাদি আর তার নাতিনকে দেখানো হয়। তার নাতিন বলে যে আমি শুনেছিলাম তার প্রিয়তমা নাকি পেট থেকে প্রেগনেন্ট ছিল। তখন তার দাদি বলে যে এইসব কথায় কান দিতে হয় না, এইসব কথা শোনার বয়স তো ওর নেই। এরপর সেই ছোট মেয়েটি বলে তাহলে আপনি আমাকে মানিয়াম চোরের গল্প শোনান। তখন তার নানি বলে চুপ কর, রাতের বেলা মানিয়ামের নাম নিতে হয় না, সে একটা মানুষ চোর। এরপরই হরিপুরামের গাঁওকে দেখানো হয়, যেখানে মারিয়াম চোরের তাণ্ডবে সবাই অস্থির হয়ে আছে। মারিয়াম চোর কাউকে ছাড়ে না, সবার বাড়ির সোনা গয়না যা পায় সব চুরি করে নেয়। সমস্ত কিছু দেখে গ্রামের লোক সিদ্ধান্ত করেছে জমিদারের বাড়িতে তারা সবাই মিলে একসঙ্গে অপেক্ষা করবে, আর যদি মারিয়াম চোর আসে তাহলে তাকে ধরেই দম নেবে। এরপর মারিয়াম চোর ঠিক জমিদারের বাড়িতে চুরি করতে আসে। জমিদারের এক স্বর্ণার দাঁত আর জমিদারের গলা থেকে মালাও সে খুলে চুরি করে নিয়ে সবার সামনে থেকে চলে যায়। তাকে কেউ ধরতে পারে না। মারিয়াম চোর খুবই চালাক চতুর একটা মানুষ, যার কাজই হচ্ছে চুরি করা। সে পরমপিতার মতো হুবাহু দেখতে। এরপর আবার সেই ছোট্ট মেয়েটি আর তার দাদিকে দেখানো হয়। তার দাদি সেই ছোট মেয়েটিকে বলে যে ঠিক হয়েছে, মানিয়াম চোর ধরা পড়েছে। এরপর অনেক সাল কেটে যায়। তারপর দেখানো হয় মানিয়াম চোরের মেয়েকে, যার একটা ছেলেও রয়েছে, আর তার ছেলে হুবাহু তার নানার মতো দেখতে। আর যে ছোট্ট মেয়েটা তার দিদার কাছে গল্প শুনতো সেই মেয়েটাও বড় হয়ে গেছে, আর
তারা দুজন এক অপরের সঙ্গে প্রেম ভালোবাসায় লিপ্ত রয়েছে। মানিয়াম একটা নামকরা চোর ছিল, সেই কারণে তাকে গ্রামের কোনো লোক দেখতে পারত না। আজায়ান, যে লক্ষ্মীকে ভালোবাসতো। মানিয়াম চোর যখন বেঁচে ছিল তখন একদিন লক্ষ্মীর বাবাকে চুরি করতে গিয়ে মেরেছিল। তাই লক্ষ্মীর বাবা সব সময় ভাবে যে আজায়ান আর আজায়ানের মাকে কিভাবে জেলে ঢোকাবে। আজায়ান একজন শান্তশিষ্ট ছেলে যে রেডিও সেন্টারে কাজ করে। পাড়ায় কখনো কোনো রকমের চুরি হলেই আজায়ান আর আজায়ানের মার ওপরে দোষ পড়ে। আজায়ানের দাদি যখন বেঁচে ছিল তখন আজায়ানকে শেখাতো যে তার দাদা কী ধরনের শাতির চোর ছিল। পুরো পাড়া তার দাদাকে দেখে কিভাবে ভয় করত, কিন্তু তার মেয়ে মোটেও চায়নি যে আজায়ান তার দাদুর মতো হোক। লক্ষ্মী জেনে বুঝে বাড়ির অনেক ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ করে দিত, কারণ আজায়ান ইলেকট্রিক জিনিসপত্র ঠিক করত। তখন আজায়ান লক্ষ্মীর বাড়ি আসতো এবং সেই ইলেকট্রনিক জিনিসপত্র ঠিক করে যেত এবং এক অপরের সঙ্গে দেখা করত। এভাবে যখন সে বারবার বাড়ি আসতো তখন লক্ষ্মীর বাবা তাকে বলতো যে বাবার মতো ছেলেও চোর হয়েছে, বারবার একই জিনিস ঠিক করতে আসে আর পয়সা হেঁটে নিয়ে চলে যায়। কিন্তু আজায়ান কোনো রকমের মাথা গরম না করে শান্ত মাথায় সে কাজ করে দিয়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করে চলে যেত। একদিন লক্ষ্মীর বাড়ি থেকে মোটর চুরি হয়ে যায় আর লক্ষ্মীর বাবা আজায়ানের ওপর থানাতে কমপ্লেন করে দেয়। থানা থেকে এক অফিসার এসে আজায়ানকে ধরে নিয়ে চলে যায় এবং তাকে টর্চার করতে থাকে, কারণ তার বাবা চোর ছিল। আজায়ান বলে যে সে চুরি করেনি, কিন্তু তার কোনো কথাও শোনা হয় না, তাকে মারধর করা হয়। তখন আজায়ান রেগে গিয়ে সেই পুলিশের পেটে দুটো আঙুল দেয় আর সেই পুলিশটা সঙ্গে সঙ্গে সেখানে বিকলাঙ্গ হয়ে যায়। তার শরীর আর কোনো রকমের কোনো কাজ করে না, শুধুমাত্র সে দেখতে থাকে। এর পরের দিন থানায় নতুন এক অফিসার আসে। সেই অফিসার এসে আজায়ানকে ছেড়ে দেয় এবং বলে আজায়ান যে দোষী তার জন্য কী প্রমাণ আছে। এ বলে আজায়ানকে ছেড়ে দেয় আর আজায়ানকে বলে যে তোমার বাড়ির ওপর যে কলঙ্ক লেগে রয়েছে সেই কলঙ্ক তোমাকেই মেটাতে হবে। যদি কোনো খারাপ কাজ তুমি করে থাকো তাহলে আজ থেকে সেই সমস্ত কাজ বন্ধ করে দাও। এই বলে সে অফিসার তাকে ছেড়ে দেয়। দেখানো হয় সে অফিসারটা খুবই শান্তশিষ্ট ভদ্র একটা মানুষ। এরপর দেখানো হয় সুরেশ নামের একজনকে, যে আজায়ানের ছোটকালের বন্ধু, তার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করত। ছোটকালেই সুরেশ তার বাবার ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় এবং জায়গায় জায়গায় তীরযাত্রা করে বেড়ায়। সে অনেক দিন পরে গ্রামে ফিরে এসছে আর তার সঙ্গে সঙ্গে আরও দুজনকে দেখানো হয়, যাদের মধ্যে একজনের নাম সুদেব, যে রাজার বংশধরের মধ্যে পড়ে। রাজা আর বেঁচে নেই, রাজার রাজত্ব বেঁচে নেই, কিন্তু রাজার বংশধর বেঁচে রয়েছে। লক্ষ্মীর বাড়িতে সেই সুদেব যায় এবং তাদের বাড়িতেই থাকে। লক্ষ্মীর বাবা বলে রাজা নেই, তবে রাজার রক্ত এদের মধ্যে রয়েছে, তাই তার খুব সম্মান করে এবং তাকে তাদের বাড়িতে রাখে। সুদেব এসছে এখানে শুধুমাত্র এই গ্রামের পুজো আর এই গ্রামের ট্রেডিশনাল ক্যামেরাই বন্দি করতে। এরপর আজায়ান একদিন তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায় রাত্রিবেলা। তার বাড়ি থেকে ফেরার সময় দেখে কেউ তো একজন চুরি করছে আজায়ানের নাম নিয়ে। তারপরে একদিন তার বন্ধু তার বাড়ি রাত্রিবেলা দৌড়ে ছুটে আসে এবং বলে আমি এতদিন ধরে মন্দির মন্দির তীর্থ করতাম না, মন্দির মন্দির তোর নামে চুরি করতাম, কারণ তুই অলরেডি বদনাম হয়ে আছিস, তোর ফ্যামিলি অলরেডি বদনাম, সেই কারণে আমি তোর নাম নিয়ে চুরি করতাম। এটা শুনে আজায়ান সুরেশকে ধরে একটুখানি থাপড়ায়। থাপড়ানোর পরে সে বলে তুই মন্দিরে আয় তাড়াতাড়ি, এখানে কেউ তো একজন চুরি করেছে। সে যখন মন্দিরে যায় আজায়ান গিয়ে দেখে যে মন্দিরের ওপরকার ছাদ খোলা এবং মন্দির থেকে সে দিব্য মূর্তি গায়েব। সেই সময় মন্দিরে সুদেব আসে এবং সুদেব এসে তাদের দুজনকে বলে যে মূর্তি সে চুরি করেছে আর সেই দিব্য মূর্তি সেই সরিয়েছে, আর আমি প্ল্যানিং করে তোদের মন্দিরে এনেছি, আর তোরা যখন মন্দিরে ঢুকছিলি তোদের মন্দিরে ঢোকার ভিডিও ফুটেজ আমি ক্যামেরায় বন্দি করেছি। এবার আমি যেটা বলবো সেটা তোরা শুনবি আর সেটাই করবি, আর যদি না শুনিস তবে এই ভিডিও গ্রামবাসীকে দেখিয়ে তোদের নাম বদনাম কলঙ্ক আর তোদের গ্রাম থেকে তাড়ানো হবে। এ কথা বলার পরে সে বলে যে দিব্য মূর্তি ভেবে তোরা যাকে পুজো করিস সেটা আমার বংশধরের মূর্তি আর সেটা আমিই নেব, কিন্তু এইখানে যে মূর্তি আছে সেটা নকল। রাজা যখন মূর্তি তৈরি করে তখন তিনখানা মূর্তি তৈরি করা হয়েছিল, দুটো নকল মূর্তি তৈরি করা হয়েছিল আর একটা আসল মূর্তি তৈরি করা হয়েছিল। যখন পরমপিতা মূর্তি চেয়েছিল রাজার কাছে, রাজা পরমপিতাকে নকল মূর্তি দিয়েছিল, আসল মূর্তি তারপরে
চুরি করে অজয়নের বাবা। এবার আসল মূর্তি খুঁজে দেওয়ার দায়িত্ব অজয়নের। যদি অজয়ন আসল মূর্তি খুঁজে না দেয়, তবে এই ভিডিও ফুটেজ গ্রামবাসীকে দেখিয়ে তাকে চোর অপদস্থ করে এই গ্রাম থেকে তাড়িয়ে তাকে জেলে ঢোকার ব্যবস্থা করে দেব। এরপর অজয়ন বাড়ি যায় এবং খুব চিন্তিত হয়ে ভাবতে থাকে যে সে কি করবে। সে তার মাকে জিজ্ঞাসা করে যে এই মূর্তির বিষয়ে কি সে কিছু জানে, তার দাদি কি কিছু বলেছে, কিন্তু সে কোনো রকম কোনো কিছুই জানতে পারে না। এরপরে গ্রামের লোক অজয়নের বাড়ি যায় এবং অজয়নকে বলে তাদের এখানে মন্দিরের পুজোর যে উৎসব হবে, সেই উৎসবে যে আমাদের গ্রামের হয়ে আখাড়ায় লড়বে সে অন্যর গ্রামের দিকে হয়ে গেছে, তাই আমাদের গ্রাম থেকে এই উৎসবে লড়ার জন্য আর কেউ নেই। তখন অজয়নকে বলে যে তুমি আমাদের গ্রামের হয়ে লড়বে। অজয়ন রাজি হয়ে যায় এবং গ্রামবাসী বলে যদি তুমি আমাদের গ্রামের হয়ে লড়ো, তাহলে আমরা তোমাদের মন্দিরে যাওয়ার পারমিশন দেব। এই সমস্ত কিছু চলতে চলতে অজয়নের 5 দিন শেষ হয়ে যায়, আর অজয়নকে মূর্তি খোঁজার জন্য সময় দিয়েছিল 10 দিন। এরপরে যেই দিন গ্রামে পুজো হবে, তার আগের দিন সবার কানে কানে গুজব রটে যায় যে অজয়ন আর লক্ষ্মী এক অপরকে ভালোবাসে আর তাদের সম্পর্ক অনেক পুরনো। এ কথা যখন লক্ষ্মীর বাবার কানে পৌঁছায়, লক্ষ্মীর বাবা লক্ষ্মীকে অনেক বকে এবং তাকে বলে যে তোমাকে এই গ্রাম থেকে বহু দূরে পাঠিয়ে দেবো, আর তাকে ধমকাতে থাকে। এরপরেই মানিয়াম চোরের পাস্ট দেখানো হয় যে তার পাস্ট কেমন ছিল, সে কত বড় ভয়ানক চোর ছিল। সে তার স্ত্রী মানিক্যমকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। মানিক্যম তাকে যাই বলতো সে সেটাই এনে দিত। এরপরে একদিন এক দারোগা মানিক্যমের বাড়িতে পৌঁছায় এবং মানিয়াম চোর কোথায় আছে সে বিষয়ে জোর জবরদস্তি তার স্ত্রীকে ধমকে জানতে চায়। তক্ষুনি মানিয়াম সিক্রেট দরজা থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে সেই অফিসারকে প্রচুর পরিমাণে মারে আর গ্রামবাসীকে ধমকায় যে তার স্ত্রী আর তার মেয়ের দিকে যদি কেউ খারাপ নজরে তাকায়, তাহলে পুরো গ্রাম জ্বলিয়ে ছাই করে দেবে সে। এরপর রাত হয়ে যায় আর মানিয়ামের স্ত্রী মানিয়ামকে বলে যে সে দারোগা এসে তার ঠোঁট কেটেছে। তখন মানিয়াম রেগে যায় এবং রেগে গিয়ে সে বলে এই গ্রামের যে ঐতিহ্য, এই গ্রামের যে গর্ব, আমি সেটাই চুরি করব, সেটা হচ্ছে দিব্যি মূর্তি। তখন সে বেরোয় এবং মন্দির থেকে সে দিব্যি মূর্তি চুরি করে নেয় এবং চুরি করে নিয়ে এক লোহারের কাছে যায় আর লোহারকে বলে যে এইটা সুন্দরভাবে চমকে দাও। তখন লোহার বলে যে এই মূর্তি বানিয়েছিল আমার পূর্বজেরা, আর আমি এই মূর্তি চমকাবো? তখন সে বলে হ্যাঁ, তুমি এটা চমকাবে। সে তখন জানায় যে এই মূর্তিটা অরিজিনাল মূর্তি নয়, এটা শুধুমাত্র একটা পিতলের মূর্তি। কারণ রাজা যখন এই মূর্তি তৈরি করে আকাশ থেকে নামা দিব্যি পাথর দিয়ে, তখন 3টি মূর্তি তৈরি করা হয়েছিল। একটি মূর্তি আসল আর 2টো মূর্তি পিতল দিয়ে। এই যে মূর্তিটা তুমি এনেছো সেটা শুধুমাত্র একটা পিতলের মূর্তি, এটা আসল মূর্তি নয়। তখন সে ডিসাইড করে মানিয়াম যে এবার সে আসল মূর্তি চুরি করবে তার স্ত্রীর জন্যে, তার স্ত্রীকে খুশি করার জন্যে। আর আমরা প্রথমে দেখেছিলাম যে পরমপিতার কাছে একটা চিঠি এসেছিল, সেটা রাজা পাঠায়নি, একটা গুপ্তচর রাজার জন্য লিখে পাঠিয়েছিল যে তোমাদের কাছে যে মূর্তি আছে সেটা অরিজিনাল মূর্তি নয়, সেটা একটা নকল পিতলের মূর্তি। তাই পরমপিতা অত ভেঙে পড়েছিল আর একটা সময় গিয়ে সে মারা গেছিল। এরপর মানিয়াম আর সে লোহার রাজার রাজত্বে ঢোকে রাত্রিবেলা সে অরিজিনাল মূর্তি চুরি করার জন্যে। রাজা যেখানে সেই মূর্তি লুকিয়ে রেখেছিল সেখানে কদমে কদমে ফাঁদ পেতে রেখেছিল যেন কেউ সেখান থেকে সে মূর্তি চুরি না করতে পারে। কিন্তু মানিয়াম অতিরিক্ত চালাক হওয়ার কারণে সমস্ত ফাঁদ, সমস্ত বিপদ পার করে সে মূর্তির কাছে পৌঁছে যায় এবং মূর্তিটা তুলে নেয়। যখন সে মূর্তি তুলে নেয়, সমস্ত কিছু হাওয়ায় ভেসে ওঠে। তখন সে বুঝে যায় যে সত্যি এটা একটা অলৌকিক মূর্তি। তখন সে মূর্তিটা নিয়ে তার স্ত্রীর কাছে যায় এবং তার স্ত্রীকে আসল আর নকল 2টো মূর্তি দেখায়, কিন্তু তার স্ত্রী বুঝে উঠতে পারে না কোনটা আসল আর কোনটা নকল। তখন সে আসল মূর্তিটাকে বাড়িতে রাখে আর নকল মূর্তিটাকে ডিসাইড করে যে সে মূর্তিটাকে মন্দিরে সে রেখে দিয়ে চলে আসবে। সে যখন মন্দিরে নকল মূর্তিটা রাখতে যাচ্ছিল, তখন পাড়ার লোকজন আর দারোগা এসে মানিয়ামকে একটা জালের মধ্যে জাঁকড়ে নেয়। মানিয়াম সেখান থেকেও পালিয়ে যায়। পালিয়ে গিয়ে একটা ঝর্ণার কাছে গিয়ে দাঁড়ায়। গ্রামবাসী আর দারোগা তখনও তার পিছা করতে থাকে। তখন মানিয়াম বলে যে তাকে যেতে দিতে, না হলে সে মূর্তি সে ঝর্ণা নিচে ফেলে দেবে। তখনই সে গ্রামের জমিদার
তার মেয়ে আর তার স্ত্রীকে ধরে নিয়ে আসে এবং বলে মূর্তি দিয়ে দিতে, না হলে তার ফ্যামিলির দুজনাকে সে মেরে ফেলবে। তখন সে মূর্তি দিয়ে দেয় এবং ঝর্ণা থেকে নিচে ঝাঁপ দিয়ে দেয়। এরপরে আবার প্রেজেন্ট টাইমে দেখানো হয় অজয়নকে যে 10 দিন দেওয়া হয়েছিল মূর্তি খোঁজার জন্যে, সে 10 দিন কমপ্লিট হয়ে গেছে। অজয়ন লাখ চেষ্টার পরেও সে মূর্তি খুঁজে পায়নি। এই সমস্ত কিছু কথা লক্ষ্মীকে বলার জন্যে সে লক্ষ্মীর বাড়িতে যায় এবং লক্ষ্মীর ঘরে ঢোকে, দেখে লক্ষ্মী ঘরে নেই। লক্ষ্মীর বাবা লক্ষ্মীকে অন্য জায়গা পাঠিয়ে দিয়েছে। তখনই লক্ষ্মীর বাবা বাইরে থেকে ঘরের দরজাটা বন্ধ করে দেয় এবং ঘরের মধ্যে অজয়নকে আটকে দেয় আর বলে যে গ্রামের সবাইকে ডাকবো আর জানাবো যে মূর্তি তুই চুরি করেছিস, আর গ্রামের সবারই বাড়িতেও চুরি তুই করেছিস, তুই সে চোর। তখনই গ্রামের সমস্ত লোক লক্ষ্মীর বাড়িতে চলে আসে অজয়নকে মারার জন্যে। ঠিক তক্ষুনি অজয়ন লক্ষ্মীর বাড়ি থেকে পালিয়ে যায় এবং দৌড়তে দৌড়তে সেই ঝিলের পাশে গিয়ে দাঁড়ায় যেখান থেকে তার নানা ঝাঁপ দিয়ে নিচে পড়েছিল। গ্রামবাসীও সেই ঝিলের কাছে পৌঁছে যায় এবং কাছে পৌঁছানোর পরে অজয়নকে ঢিল ছুঁড়ে পাথর ছুঁড়ে মারতে থাকে। অজয়ন তখন স্লিপ করে ঝর্ণার নিচে পড়ে যায়। সে যখন ঝর্ণার নিচে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে দেখে যে নিচে দিয়ে একটা সুড়ঙ্গ রাস্তা বয়ে যাচ্ছে। সে সুড়ঙ্গ রাস্তা দিয়ে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সে দেখতে পায় যে সে দিব্যি অরিজিনাল মূর্তি সেখানে রয়েছে। এরপর আজান সেখান থেকে মূর্তি নিয়ে নেয় এবং বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে দেখে সুখদেব দাঁড়িয়ে আছে। সুখদেব তাকে বলে যে তুমি আমাকে মূর্তি দিয়ে দাও, আমি তোমাকে অনেক পয়সা দেবো। কিন্তু আজান তাকে মূর্তি দেয় না, তাকে অনেক মারধর করে এবং সেখান থেকে মূর্তি নিয়ে তার বাড়ি চলে আসে। এরপরই গ্রামে পুলিশ অফিসার আসে এবং গ্রামবাসীকে বলে তোমরা অনেক বড় অন্যায় করেছো, এর শাস্তি তোমাদেরকে দেবো, কিন্তু যার সঙ্গে অন্যায় করেছো সে তোমাদের ওপর কোনো কমপ্লেন করেনি, তাই আমি কোনো কিছু বলছি না। সে তোমাদের গ্রামের হারিয়ে যাওয়া দিব্যি মূর্তি খুঁজে বার করেছে, সে মূর্তি সে ফিরিয়ে দিতে চায়। এরপর আজানের মা সেই মূর্তি নিয়ে মন্দিরে যায় এবং মন্দিরে মূর্তি রাখে এবং মূর্তির পুজো হয় ধুমধাম করে। তখন সেখানে আজান ছিল না। আজান খুঁজতে বেরিয়ে গেছিল তার প্রেমিকাকে। তার প্রেমিকাকে খুঁজে পায় এবং তার সঙ্গে কিছু কথা আলাপ হয়। এরপরেই এই মুভির এন্ডিং হয়। গল্পটা খুবই সুন্দর একটা গল্প, আশা করছি তোমাদের সবাইকে ভালো লেগেছে। সো প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এই চ্যানেলটা নতুন, আমি চেষ্টা করছি চ্যানেলটাকে বড় করার। প্লিজ, খুব উপকার হবে। থ্যাংক ইউ।